আমরা বিএনপি শত্রু না। আমরা বলতে চাই বিএনপি ঐতিহাসিকভাবে তাদের শত্রু এবং মিত্রকে চিনতে তারা ভুল করেছে। তারা তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হয়েছে, পরবর্তীতে পুরো দেশকে, পুরো জাতিকে সেটার জন্য কঠিন মূল্য দিতে হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। তো আমরা বিএনপিকে অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। আমরা চাই এই জুলাই বিপ্লবকে আপনারা ধারণ করবেন এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই শত্রুর প্রেসক্রিপশনে যদি আপনি পরিচালিত না হতেন, তাহলে তো এই রাষ্ট্র সংস্কারের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো তো বাতিল করার কথা না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ, সেটা বাতিলের যৌক্তিকতা আমাদেরকে একটু বলেন। এখন পর্যন্ত বিএনপির ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখন পর্যন্ত সুমন ভাই গুম অবস্থায় আছে, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গুম অবস্থায় আছে। তাহলে যে রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, বর্তমান সংসদে যারা আছে, সবাই গুমের ভিকটিম, তারা কিভাবে আবার নতুনভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে? আমরা একই সাথে দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে তারা সুপারিশ করেছে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য যে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আলাদা সচিবালয় গঠনের যে অধ্যাদেশ, সেটা বাতিলের জন্য তারা সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাতিলে তারা সুপারিশ করেছে। যে আন্দোলনটা, জুলাই বিপ্লবটা শুরু হয়েছে কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে, এই পিএসসিকে, পাবলিক যে পিএসসি আছে আমাদের সার্ভিস কমিশন, সেই কমিশনটাকে আরও শক্তিশালী করার জন্য সেই কমিশনকে আবার তারা দলীয়করণ করতে চায়। রাষ্ট্রে যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে, দুদক থেকে শুরু করে, সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চায়। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই, তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশ আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ গত 55 বছর জুড়ে আমরা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে 72 সংবিধান, সেই সংবিধান এই বাংলাদেশে আমাদের অধিকার হরণ করেছে। যদি আরও বিশেষ করে বলি, বিএনপিপন্থী যারা আছে, এমপি, মন্ত্রী, একই সাথে হলো যারা বুদ্ধিজীবী, আমি প্রায় 13 থেকে 14 জনের সাথে যোগাযোগ করেছি বিএনপির। আমি কাউকে তাদের আজকে আয়োজনে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার জন্য তাদের সময় দেওয়ার সে আগ্রহ আমি দেখতে পাইনি। আজকের আয়োজনটা খুবই পার্টিসিপেটরি হতো। আমি চেয়েছিলাম যদি আমরা ডিবেট করতে পারতাম পক্ষে বিপক্ষে, এবং শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীরা কোয়েশ্চেন করবে যে জুলাই বিপ্লব বাংলাদেশের জেনজিরা করেছে, সে জেনজিরা তারা আজকের যারা সরকারে আছে তাদেরকে কোয়েশ্চেন করবে, এবং যারা জনতা আছে, যারা এখানে আমাদের যারা অন্যান্য অতিথি আছে তাদেরকে কোয়েশ্চেন করবে। ডিবেট হবে, এই ডিবেটের মাধ্যমে আমরা আমাদের সলিউশনটা খুঁজে বের করব। তো অনেকেই কোয়েশ্চেন করেছেন, একপাক্ষিক গেস্ট হয়ে গেছে। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু সরকারি দলের যারা আছে তারা যদি আরেকটু পার্টিসিপেটরি হতো তাহলে ভালো হতো। আর ডাকশো এটা সবার প্ল্যাটফর্ম, এটা কোনো একক দলের, একক বর্গের কোনো প্ল্যাটফর্ম না, এটা সবার প্ল্যাটফর্ম। সে কারণে আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা আশা করছি সামনে যে আয়োজনগুলো হবে, আমাদের এটা সিরিজ চলতে থাকবে। সামনে যে সেশনটা হবে সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। আমরা আশা করব সেখানে ছাত্র সংগঠন যারা আছে তারা যুক্ত হবে এবং সেগুলোকে আমরা পার্টিসিপেট করে তুলব। একই সাথে আমরা বলতে চাই আমরা বিএনপি শত্রু না। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে, যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে, আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপির ঠিক বুঝতে পারছি না। মাত্র 2 মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়েস হয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে 2-3 বছর লেগেছিল 2008-এর পরে, আর আপনি 2 মাসের মধ্যেই যে আলামত দেখিয়ে দিলেন, এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন। যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটের বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছে। 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে। বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, তিনজনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া খুলি নাই।
অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, আর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ এই যে সুপ্রিম কোর্ট গতকালকে অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা হচ্ছে কি করবেন, হাইকোর্টের যে রায়টা, তো সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে হবে, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। অথচ তাদের নিজস্ব 31 দফা, সেই 31 দফার মধ্যে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে, মানে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ওটা কিন্তু তিনি এই অধমের একটা বক্তব্যের রেসপন্স করছেন পার্লামেন্টে, যে এনসিপির এক নেতা বলেছেন ট্রফি নাকি আমরা নিয়ে গেছি। আসলে তো আমরা নেই নাই, ডক্টর ইউনূস ট্রফি দিয়ে এসেছেন লন্ডনে, দিয়ে এসে নির্বাচনে তারিখ নিয়ে এসছেন, মানে আগে ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ নিয়েছেন। মানে কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরও কোন মানে প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিংয়ের আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রোগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিংয়ে যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিংয়ের পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে। মানে যেটা তারা মানে সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, মানে একটু কিছু একটা করে রাখতে হবে তাদেরকে। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানলো, মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। কারণ গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। মানে গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে। অনেক সময় হয় না যে ঘুম ভেঙে আমরা একটা খুব মানে একটা কেমন অস্থির হয়ে যায়, তাদের ওরকম একটা অবস্থা কাজ করে। তারা গণভোট মানতে চায় না, আদেশ নিয়ে পড়ে আছে দেখবেন। তারা বলেছে যে আমরা এগুলো নিয়ে আদালতে যাব না, এখন বলছে আদালত সিদ্ধান্ত নেবে আদেশের ব্যাপারে। এখন আদেশটাকে তারা প্রধান করে তুলছে, কিন্তু আদেশ তো প্রধান না, আদেশটা ছিল সিঁড়ি। মূল ব্যাপার হলো গণভোট। এই গণভোটের ব্যাপারে তাদের, আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার হলো সংসদীয় গণতন্ত্র ফেরত আসার জন্য গণভোট, আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারেন, আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার হচ্ছেন তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক গণভোটের সামনে। এখন তিনি এটাকে কীভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না, এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপির লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি। তো এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত, যত বিতর্কিত কাজ, যত অজনপ্রিয় কাজ, যত এই ধরনের কাজগুলো করবেন স্যার, উনি এগুলো ফাইট করবেন। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি জেস্টার পলিটিক্স করবেন, মানে নির্বাক থাকবেন, নিজের পানি নিজে খাবেন, সিনেমা দেখবেন, হেঁটে যাবেন, ওই মানে বিভিন্ন জনের সাথে কোলাকুলি করবেন, ঈদ মুবারক জানাবেন, এগুলো করে তিনি একটা জেস্টার পলিটিক্সের মধ্যে থাকবেন। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি বলবো যে পপুলিস্ট বটে, কিন্তু খুবই নিম্ন স্তরের পপুলিজম হবে, কারণ এটা দিয়ে আপনি পার পাবেন না জনাব তারেক রহমান।